গল্পটা হয় সবার যে আমি ছোটবেলায় মাইর খেয়েছি কেন রিহার্সালে গেলাম, কেন গান গাইতে গেলাম, আর আমি মার খেতাম কেন আজকে ভোর রাতে উঠে ভোরবেলায় উঠে আমি গার্গেল করে গানের চর্চায় বসে। সেই জন্য ছোটবেলায় একসময় গান আমার জন্য খুব প্যানিকি একটা বিষয় ছিল, মানে মনে হতো ট্রমা যে আমার গান গাইতে হবে কেন, ভাই মাফ করে দাও, আমি লাগবে না এত টর্চার নিয়ে গান গাইতে হবে। আমি একটা কম্পিটিশনে গিয়েছিলাম খুলনায়, আমার গান দেখে খুলনার তখনকার যিনি আরডি ছিলেন, রেডিও রিজিনাল ডিরেক্টর, উনি আমাকে পিক করেছিলেন যে তুমি তো রেডিওতে গানে এনলিস্টেড হতে পারো। আমি স্যার আমি তো জানি না, তো তুমি কালকে সকালে আসো। পরের দিন মানে আই ওয়াজ ভেরি ব্লেসড, উনি আমার জন্য স্পেশাল অডিশনের বোর্ড বসালেন, আমি গান সঙ্গীত ভক্ত ছিলেন, এবং তার একটি কারণ হচ্ছে ওনার ফার্স্ট কাজিন হচ্ছেন শহীদ আলতাফ মাহমুদ। তো আলতাফ মাহমুদ সাহেব যখন ঢাকার থেকে আন্দোলন সংগ্রামের সময় কখনো হুলিয়ার কারণে, কখনো বেড়াতে, কখনো ঈদের পার্বণে যেতেন, আমার বাবা যখন স্কুলে পড়তেন, তখন আলতাফ মাহমুদ সাহেব ওনাদের সবাইকে নাকি লাইন ধরিয়ে গান করাতেন বাড়িতে। এবং তুমি বুঝতেই পারছো যে 50s-এ ওইরকম সময়ে তখন গানের একটা আলাদা জোশ ছিল, এই জন্য যে তখন আলতাফ মাহমুদ সাহেব যেসব গান করাতেন তার মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, শিল্পীর প্রতি ভালোবাসা, শিল্পীর প্রতি ভালোবাসা, এই জাতীয় গানগুলো তো বেশি হতো তখন। ওর নাকি লাইন ধরে দাঁড় করায় সব কাজিনদেরকে, হেই সামালো, ধান হোক, কাস্তেটা দাও, শান হোক, এসব করতেন। তো আমার বাবার প্রেম, এই গানের প্রতি প্রেম হচ্ছে তার ওই চাচাতো ভাইয়ের সূত্রে, আলতাফ মাহমুদ সাহেবের সূত্রে। আমি ওনাকে পাইনি। আমি যখন জন্মেছি তখন উনি আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত, তারপর তো উনি স্বাধীনতা যুদ্ধে, তুমি জানো যে উনি ওনাকে তুলে নিয়ে যায় আর্মিরা, এবং তারপরে আর খোঁজ পাওয়া যায়নি, শহীদ হয়েছেন উনি। তো সেই সূত্রে বাবা আবার আমার বাবা ছিলেন তার পরিবারের সবচেয়ে বড় ছেলে, তার যে অন্যান্য অনেকগুলো ভাই বোন, তাদের প্রতি দায়িত্ব, পড়ালেখা করতে হবে, উনি ইন্টারমিডিয়েট করার মধ্যেই চাকরিতে ঢুকেছেন, সবকিছু মিলে উনি আর কিন্তু উনি স্থানীয় পরিবেশে গান করতেন, স্কুলে গান করতেন, কিন্তু উনি আর গানটাকে টেনে নিয়ে যেতে পারেননি, এমনকি আমি অনেকখানি নিয়েছি। আমাদের পরিবারে আমার অনেকেই, চাচা মামাতো ভাই বোনের মধ্যে অনেকেই গানের প্রতি ওই আলতাফ মাহমুদ সাহেবের কারণে অনুরক্ত। আমাদের চাচা মামারা সবাই ওই ধরনের ওনার শ্রদ্ধা রেখেই ছেলেমেয়েদেরকে গান শিখিয়েছেন। আমার বাবা এবং মা দুজনেই চাইতেন যে আমি শিল্পী হব। এবং তুমি বললাম না যে গল্পটা হয় সবার যে আমি ছোটবেলায় মাইর খেয়েছি কেন রিহার্সালে গেলাম, কেন গান গাইতে গেলাম, আর আমি মার খেতাম কেন আজকে ভোর রাতে উঠে ভোরবেলায় উঠে আমি গার্গেল করে গানের চর্চায় বসিনি। সেজন্য মানে বকা আমার বসতেই হবে, করতেই হবে। মানে ছোটবেলায় একসময় গান আমার জন্য খুব প্যানিকি একটা বিষয় ছিল, মানে মনে হতো ট্রমা যে আমার গান গাইতে হবে কেন, ভাই মাফ করে দাও, আমি লাগবে না এত টর্চার নিয়ে গান গাইতে হবে না। বাট আই ওয়াজ ফরচুনেট যে উনি এবং আমার মা দুজনে ওটা চেয়েছিলেন। এমনকি আমি যখন খুব শিশু কিংবা জন্মের আগে বাড়িতে একটা হারমোনিয়াম ছিল, সেই হারমোনিয়াম আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমাদের পাশের বাসায় একজন ছিলেন কনক ভাই, তিনি মোটামুটি সারগামা জানেন, আব্বা তাকে তার সাথে আমাকে দিয়ে দিলেন জিজুয়েলকে কিছু শেখাও। ওনাদের উৎসাহে আমি পিওরলি গানে ঢুকেছি। এক, 2 নম্বর হচ্ছে আমি যখন থেকে স্কুলে যাওয়া শুরু করলাম, তখন আমাদের সময়ে, এখন ফর্মটা বদলে গেছে, এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, সত্যি কথা অনেক ভালো কাজ আছে, কিন্তু তখন অনেকগুলো ফিজিক্যাল সংগঠন ছিল। তুমিও নিশ্চয়ই কিছু দেখেছো যে খেলাঘর, চাঁদের হাট, তারপর বিএনসিসি, রেড ক্রস, এগুলোর এমন কোনো ছিল না যেটা আমার স্কুলে শাখা ছিল যেটাতে আমি যোগদান করতাম না। এটাতে আমার বাবা মা চাইতেন আমি করি। ফলশ্রুতিতে আমি মোটামুটি ক্লাস 4-এ আমি প্রথম পাবলিকলি মানুষের সামনে গান করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি, সো তখন হারমোনিয়ামও নাগাল পেতাম না। তখন আমি ঝালকাঠিতে ছিলাম চাকরি সূত্রে, তোমার বাড়ির খুব কাছে। আমার বাবা ব্যাংকার ছিলেন, তো উনি 2 দিন পর, মানে ধর প্রতি 2 বছরেই একটা করে ট্রান্সফার হতো বাবা। তো তখন আমরা ঝালকাঠিতে ছিলাম, এটা 78 আই বিলিভ, এবং ওই শহরের বেশ কয়েকজনের কাছে আমি গান থেকে শুরু করি, কিন্তু পরবর্তীতে থিতু হয়ে গান শিখেছি মনির হোসেন মিন্টু। উনি ওই এখানকার খুব জনপ্রিয় একজন শিল্পী ছিলেন তখন, এখনো উনি সাংস্কৃতিক সেক্টরে কাজ করেন। উনি আমাকে বাড়িতে এসে গান শেখাতেন, কিন্তু বাবা মা আমার একই সাথে এই সমস্ত সাংগঠনিক কার্যক্রমে আমাকে অ্যালাউ করতেন। এর ফলশ্রুতিতে হয়েছে কি, আমাদের সময় তোমারও তাই ঘটেছে, আমরা যে করতে করতে শেখা নাই, করতে করতে সুযোগটা আমি পেয়েছি আসলে ক্লাস 3-4 থেকে। সময়ের ট্র্যাডিশন ছিল বাচ্চারা যখনই গান শিখবে তাদের শুরু হবে লাইট ক্লাসিক্যাল দিয়ে, অর্থাৎ বাড়িতে তুমি সারগাম করবা, সারেগামা পাদানিসা গুলো করে গলা ঠিক করবা, পিওর ক্লাসিক্যালের। আমার যিনি আমাকে শিখেছেন তিনিও পিওর ক্লাসিক্যালের লোক ছিলেন না, কিন্তু সব লাইট মিউজিক, অর্থাৎ রবীন্দ্রনাথের গান জানতে হবে, নজরুলের কয়েকটা গান জানতে হবে, কয়েকটা ছড়া গান জানতে হবে, এবং অবশ্যই দেশের গানগুলো জানতে হবে। আমাদের দেশের গানের এত ভান্ডার, এত বড়, আর সেই 70s-এ কেবল তো স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, ফলশ্রুতি ওই গানগুলোর তখনকার স্বাধীন বাংলা বেতারের গান, তো ছড়া গান, দেশের গান, রবীন্দ্রনাথ, নজরুল, আর আমার বাবার পছন্দ ছিল লোকগীতি,
লালন গীতি, হাসান রাজার গান, এগুলো। সো আমি মিশ্র ধরনের সব ধরনের গানই আমরা তুলতাম। আর আমি একটু ফাঁকিবাজ ছিলাম বোধহয়, ওই যে সারগাম করার চেয়ে স্যারের কাছে মানে মিন্টুয়ের কাছে আমার আবদার বেশি তো ওই গানটা তুলি, কালকে টিভিতে ওই গানটা শুনছি, ওই গানটা তুলি, বাড়িতে কাছে ছিল, সো গানগুলোও পাওয়া যেত। সো আমি মোটামুটি 78 থেকে আই স্টার্টেড পাবলিক পারফরমেন্স। এবং এই পাবলিক পারফরমেন্স করতে যাই যে ঝামেলাটা হয়েছে, ওইটুক বয়সে গান করো, 2-3 হাজার লোক তোমার গানের সাথে তালি দিচ্ছে, নামার পরে আপারা আদর করে দিচ্ছে যে তোর গান খুব ভালো হয়েছে, তারপর তো আর গান শেখার দরকার নেই, ইউ বিকাম অ্যান আর্টিস্ট, বুঝছো না? তো ওইটা ঝামেলাও অনেক গান, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত ছিল, মায়াবন বিহারানী, খুব একদম অবভিয়াস একটা গান, সবাই শুরুতেই পুরানো সেই দিনের কথা। তারপরে হায় রে আমার মন মাত্র, না সরি, আমাদের স্বাধীন আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তারপরে নজরুল গীতির আলগা, আমার বাবার খুব প্রিয় ছিল আলগা করো এরকম এই গানগুলো। এই ধরনের ভাবনা নিয়ে এসেছিলাম এই কারণে, এজ আই সেড, যে আমি ক্লাস 4 থেকে নিয়মিত গান করি। ফলশ্রুতিতে ওই 4 থেকে আমি ঢাকা এসেছি 86 এর শেষের দিকে, ইন্টারমিডিয়েট শেষ করে। এই সময়ের মধ্যে আমার এক্সপোজার হয়েছে যে মিডিয়াতে রেগুলার যারা প্রফেশনাল শিল্পী তারা গান করে কোন ধরনের সাপোর্ট পায়, কোন ধরনের অ্যাপ্রিসিয়েশন পায়, এটার মধ্যে একটা মনিটরি বিষয় আছে, পিছনে ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য গ্রুপ অফ প্রফেশনাল লাগে, মাইক্রোফোন ভালো লাগে। এগুলো কারণ হচ্ছে আমি ওই যেসব সংগঠন করতাম সেখানে প্রচুর ঢাকার এসে আমি বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। আর আমি রেডিওতে গান করতাম, খুলনা রেডিওতে। আমি একটা কম্পিটিশনে গিয়েছিলাম খুলনায়, আমার গান দেখে খুলনার তখনকার যিনি আরডি ছিলেন, রেডিওর রিজিওনাল ডিরেক্টর, উনি আমাকে পিক করেছিলেন, তুমি তো রেডিওতে গানে এনলিস্টেড হতে পারো। আমি স্যার আমি তো জানি না, তো তুমি কালকে সকালে আসো। পরের দিন মানে আই ওয়াজ ভেরি ব্লেসড, উনি আমার জন্য স্পেশাল বোর্ড বসালেন, আমি গান করে সাথে সাথে বি গ্রেড আর্টিস্ট হয়ে গেলাম। সো 84 থেকে আমি রেডিওতে গান শুরু করি। এইসব কারণে মানে তারপর ঢাকার থেকে যেসব শিল্পীরা বরিশালে গান করতে যেতেন তারা কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করে, কিভাবে কথা বলে, এই আর প্রচুর অনুষ্ঠান, প্রচুর খ্যাপ মারছি আর কি, তুমি যাই বলো কান্দে করে নিয়ে বিভিন্ন গ্রামের স্কুলে, কলেজে, বরিশাল অঞ্চলের এগুলো করতে করতে ফলে আমি জানতাম যে আমার সুযোগ আছে, সম্ভবত একটু ক্যাপাসিটিও আছে, আমি যদি চাই প্রফেশনাল সেক্টরে এন্ট্রি নিতে পারবো। আর আপনার ইমিডিয়েট আসার জন্য দায়ী হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় লিয়াকত আলী লাকি ভাই, এখন শিল্পকলার ডিজি সাহেব। উনি তো দারুণ গান করেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল নিয়ে বরিশাল মেডিকেল কলেজে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানে আমি ওর লোকাল শিল্পী হিসেবে গান করি ওনাদের মাঝখানে। উনি আমার গান খুব পছন্দ করে, স্টেজ আসার পর বলে, এই ছেলে তুমি এখানে কি করো, তাড়াতাড়ি ঢাকায় আসো। ঢাকায় তো কেউ আমাকে চেনে না, বলছো চিনে যাবে, এসে যাও। লাকি ভাইয়ের উদ্দীপনায় আমি পরের বছর ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই মানে ধরো 86 এর শেষের দিকে প্রথমে আসি, 87 থেকে আসলে আমি ঢাকায় থিতু হয়েছি আর কি। এই কারণে আমার প্রথম 87 থেকে 90, 91, 92 পর্যন্ত আমার চলাচল, আমার গানের ক্ষেত্র সবগুলো ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। যদিও আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নই, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে, মহসিন হলে, বন্ধুর রুমে অবৈধভাবে থাকতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলেও গান করতাম, কারণ কেউ জানতো না আমি ক্লাসে কোন ডিপার্টমেন্টে পড়ি, ধরে নিত ঢাকা ইউনিভার্সিটির ছেলে, সারাদিন টিএসসিতে থাকতাম। এবং আমার চলাচল ছিল মূলত রাজনৈতিক শাখাগুলো, বিশেষ করে বাম রাজনৈতিক ভিত্তিক যেসব সংগঠনগুলো, তারা যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন, এবং আমি বর্তমান নামে একটা দলের সাথে যুক্ত ছিলাম, সময় সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলাম, ঢাকা পদাধিকের নাটকের সাথে যুক্ত ছিলাম। সো ওই সময় আমার গানের মধ্যে কিন্তু প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা এগুলো কম ছিল। আমি বেশি গানের সঙ্গে গাইতাম, বিভিন্ন কলেজে যেতাম, রাজনৈতিক বক্তৃতা শেষের পরে গান করতাম। কারণ আমার বিশ্বাস ছিল না, আমি জানি না তুমি কতখানি পেয়েছো এটা, যে ওই সময় কিন্তু কুমার বিশ্বজিৎ, এম এ শোয়েব, এরকম হাতে গোনা কয়েকজন শিল্পীর অ্যালবাম বেরিয়েছে মাত্র। এটা একটা ড্রিমের জায়গা ছিল, যে স্বপ্ন তোমারও একটা টেলিভিশনে গান দেখা যাবে পৃথিবীতে, অথবা আরো ড্রিমের ছিল টেলিভিশনে গান করতে, স্বপ্ন ছিল অ্যালবাম বের করা। টেলিভিশনে কিন্তু বিভিন্ন সিনিয়র আর্টিস্টরা ততদিনে ফিল্মে গান করেছেন দেখে ওরা করছেন, অনেকে টিভিতে অনেকে করছে, কিন্তু একটা প্রাইভেট কোম্পানি থেকে তোমার একটা অ্যালবাম বের হবে 12টা গানের, এটি একটা সহজ জায়গা ছিল। তো প্রথম দিকে আমি ওদিকে হাঁটিনি। আমার মধ্যে এই জিনিসটা ঢুকিয়েছে আমাদের বন্ধু, আমাদের সবার প্রিয় আবৃত্তিকা শিমুল মুস্তফা। সে ঢুকেছে যে তোর অ্যালবাম করতে পারে। আমার প্রযোজক ঠিক করেছেন উনি, কোম্পানি ঠিক করেছেন উনি, কারণ ততদিনে ওনার কতগুলো আবৃত্তির ক্যাসেট বেরিয়েছে। এইটা তোমাকে বলছি, আমি আমার এই জাতীয় কথাবার্তা শুরু হলো 90-এর গণ অভ্যুত্থানে। আমি খুব প্রচন্ড ভাবে রাজপথে ছিলাম শিল্পী হিসেবে। তখন আমার সাথে সমস্ত আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে যারা নেতা, তাদের সবার সাথে আলাপ হয়ে গেল। আমাকে ফয়েজ ভাই চেনেন, আমাকে কুদ্দুস ভাই চেনে, সালমান ভাই চেনে, মামুন রশিদ সাহেব চেনে, লিয়াকত আলী লাকি চেনেন, উনি তো আগেই চিনেছেন, আরো যারা। তখন আমার আস্তে আস্তে আমার ব্যাপ্তি বাড়তে শুরু হলো। নাসিরুদ্দিন ইউসুফ চেনেন, আমি জোটের কেন্দ্রীয় অনুষ্ঠানে আমি প্রেমের গান এইরকম হলের প্রোগ্রামে করি, কিন্তু আমার পাবলিক অ্যাপিয়ারেন্সটা মূলত হয় রাজনৈতিক প্রোগ্রামগুলোতে। কিন্তু সেখানেও তো তোমার যে আমরা তোমার মনসুদ মনসুদের মতো গান করি, আমায় ডেকো না, এগুলো করি, নিজের গান তো হয়।
আচ্ছা কিন্তু আচ্ছা আমি যে এরকম একটা কমার্শিয়াল জায়গা থেকে অ্যালবাম বের করতে পারবো সেটা শিমুল দা আমাকে 90 অভ্যুত্থানের পরে 91 বা 92 শুরুতে উনি বলেন যে তোর কিন্তু একটা অ্যালবাম হতে পারে, তোর গলা খুব ভালো।